শুক্রবারে শপথ অনুষ্ঠান, বৃহস্পতিবারে যাওয়ার জন্য প্রস্তুত, পরে রবিবারে হলো, শনিবারে হাসিনা হাজির। মোদি শপথ নেওয়ার আগেই তাকে কংগ্রাচুলেট করলো, এটা নিয়ে আলোচনা করেছি। সুতরাং ভারতে আনতে যায়নি, ভারত তাকে তলব করেছে। ভারত তলব করেছে, এখান দিয়ে তারা রেল লাইন বানাবে। চীনের সঙ্গেও বাংলাদেশের একটা যুদ্ধের সম্পর্ক দিক গড়ে তোলার ব্যাপারে সহায়ক হবে যদি আমরা এই রেল লাইন হতে দেই। এটা আমাদের সভরেন্টি, সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি, আমাদের সবার গালে কালেকটিভলি একটা চপেটা ঘাত যে তোরা স্বাধীন কিসে, আমাদের রেল লাইন আমরা এখান দিয়ে চালাবো, এবং ওইটা পাহারা দেওয়ার জন্য ভারত ন্যাচারালি এখানে তাদের সৈন্য করবে, মোতায়েন করবে। এখন হাসিনা যে ভারতে কিছু আনতে যায়নি, সেটাই হচ্ছে মূল কথা। হাসিনা কি আনবে? কদিন আগেই তো সে মোদির সঙ্গে দেখা করে আসলো। অন্য সব রাষ্ট্র প্রধান, সরকার প্রধান যাওয়ার আগের দিনই হাসিনা চলে গেল। প্রথমবার হওয়ার কথা ছিল ওই শুক্রবারে শপথ অনুষ্ঠান, বৃহস্পতিবারে যাওয়ার জন্য প্রস্তুত, পরে রবিবারে হলো, শনিবারে হাসিনা হাজির। মোদি শপথ নেওয়ার আগেই তাকে কংগ্রাচুলেট করলো, এটা নিয়ে আলোচনা করেছি। সুতরাং ভারতে আনতে যায়নি, ভারত তাকে তলব করেছে। ভারত তলব করেছে, এখান দিয়ে তারা রেল লাইন বানাবে, ওই একটা ব্যাপার আছে। তারপরে এখন যে যে ব্যবসা বাণিজ্য হবে, রুপি এবং টাকায় হবে। রুপি টাকায় হলে বাংলাদেশের সঙ্গে ট্রেড ডেফিসিট হচ্ছে $15 বিলিয়ন, $16 বিলিয়ন আমাদের ব্যবসার মাত্রা, তার ভেতরে $15 বিলিয়ন আমার ভারতের সঙ্গে ট্রেড ডেফিসিট। এবং আপনি রুপিতে পে করা মানে কি, আপনাকে আবার অন্য ইনস্টলমেন্টে অন্য জিনিস যখন কিনতে হবে, আপনার ওই 15 ওই 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 বিলিয়ন রুপি দিয়ে আপনাকে ভারত থেকে জিনিস কিনতে কিনতে হবে। রুপি দিয়ে তো আপনি জাপান থেকে, কোরিয়া থেকে, চীন থেকে জিনিস কিনতে পারবেন না। সুতরাং ভারত এটা ঠিক করে দিল, এখন আমাদের কাছ থেকে জিনিসপত্র কিনবে যতদূর সম্ভব, যা কিছু লাগবে তোমাদের, কারণ ওই টাকাটা তো বেকার আমাদের ভল্টে থাকবে। ওই টাকাটা আমাদের রুপিটাকেই আমাদের ব্যবহার করে ভারত থেকে জি। জিনিস কিনতে হবে। তার মানে আমাদের ট্রেড ডেফিসিট আরো বাড়বে। এখন কচু পাতার তার পানি মানে নয়, কিছুই আনতে পারছে না বলে আপনি নিশ্চিত বা আপনি মনে করছেন? নিয়ে যাচ্ছে এখান থেকে, আমাদের এখান থেকে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কারণ গভর্নর। তিস্তার ব্যাপারে আবার একটা সমাধান হবে বলেই বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আসতে পারে। সেটার ব্যাপারে পানি সম্পদ কোনো মন্ত্রণালয়ের কোনো সেক্রেটারি, কোনো মন্ত্রী সেখানে যাচ্ছে না। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে যাচ্ছেন, আব্দুর রব তালুকদার যাচ্ছেন কি জন্য? এই টাকার এই এই সমস্ত ব্যাপার, ব্যবসা বাণিজ্য, ট্রেড ডিল, এগুলো কিভাবে পরিশোধ হবে, কি হবে না হবে, এগুলো করার জন্য। রেলওয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, তারা শুধু এক্সিস্টিং রেল লাইন যা আছে সেটাই না, যশোর থেকে মানে আপনার মনে করেন আগরতলা বা কুমিল্লা খাওড়াতে যে যাওয়ার যে ট্রেনের রাস্তা আছে, নতুন তারা লাইন করবে। এটাকে 19th সেঞ্চুরি 18th সেঞ্চুরিতে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ল্যাঙ্গুয়েজে বলা হয় ক্যাপিচুলেশন। যেমন একটা দেশ স্বাধীন, কিন্তু তারা বড় বড় সুপার পাওয়াররা তাদের ডিকটেট করে, যেমন ইরাক, সিরিয়া, লেবানন। এরা প্রথম মহাযুদ্ধের পরে এরা স্বাধীন ছিল, কিন্তু এদেরকে ডিকটেট করতো ব্রিটেন এবং ফ্রান্স। তারা ওখানে এক্সট্রা টেরিটোরিয়াল কতগুলো অধিকার এনজয় করত। ওইটাকে ডিপ্লোম্যাটিক টার্মে বলা হয় ক্যাপিচুলেশন। এই ক্যাপিচুলেটরি রাইট, এটা নিয়ে মিশরের সঙ্গে ব্রিটেনের 19th সেঞ্চুরিতে, আর্লি 20th সেঞ্চুরিতে, 1936 পর্যন্ত নেগোসিয়েট হচ্ছে। না না, তো সুয়েজ কানাল আমাদের, তোমরা এখানে বলছে না ওটা আমাদের সম্পত্তি। এই যে আরেকটা জি। দেশের ভিতরে ভিন্ন ভিন্ন দেশের সম্পত্তি তারা রক্ষণাবেক্ষণ করবে। এই রেলওয়ে লাইনটা দিয়ে ভারত যদি সেনা পরিবহন করে, ওদের লক্ষ লক্ষ সৈন্য, মনে করেন চিকেন নেক কেটে দিল চীন, যুদ্ধ হলো ভারতের সঙ্গে, শিলিগুড়ি করিডোর যদি চীনের হাতে চলে যায়, তখনও ভারত এই বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন দিয়ে সৈন্য নেবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর রক্ষা করার জন্য। এটা তো চীনের সঙ্গেও বাংলাদেশের একটা যুদ্ধের সম্পর্ক দিক গড়ে তোলার ব্যাপারে সহায়ক হবে যদি আমরা এই রেল লাইন হতে দেই। এটা আমাদের সভরেন্টি, সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি, আমাদের সবার গালে কালেকটিভলি একটা চপেটা ঘাত যে তোরা স্বাধীন কিসে, আমাদের রেল লাইন আমরা এখান দিয়ে চালাবো, এবং ওইটা পাহারা দেওয়ার জন্য
ভারত ন্যাচারালি এখানে তাদের সৈন্য করবে, মোতায়েন করবে। তার মানে একটা স্বাধীন দেশ 19th সেঞ্চুরিতে। তার মানে আপনার 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 বিশ্লেষণে যতটুকু বুঝতে পারছি, বরং আমরা দিতেই যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এই চুক্তিগুলি করে ভারতকে আসলে অনেক কিছু দেয়ারই একটা পরিকল্পনা হচ্ছে বলে। তাকে নেয়ার, এগুলো নেওয়ার জন্য, ধমকি দেওয়ার জন্য ডেকেছে, যেটা এখানে আমরা উল্লেখ কেউ করছে না। আমি যেটা বিশ্বাস করি এটা হচ্ছে যে হাসিনা দিল্লি থেকে ফিরে এসেই বলল আমরা চীনকে দিয়ে তিস্তা প্রজেক্ট করব। আপনার মনে আছে 2024 তথাকথিত নির্বাচনের কদিন আগে এবং পরপরই চীনের রাষ্ট্রদূত বললেন যে আমরা এবার তিস্তা প্রজেক্টে কাজ করব। এটা তো ভারতের কাছে প্যালেটেবল না। এবং সোনাদিয়া বন্দর এবং তিস্তা প্রজেক্ট এগুলোর ব্যাপারে হাসিনা চীনকে করেছে। এবং চীনে যাচ্ছে $5 বিলিয়ন সফট লোন আনার জন্য। এখন চীন টাকা তখনই দেবে যদি তাকে এগুলো করতে দেয়, আপাতত দৃষ্টিতে আমার তাই মনে হয়। সুতরাং চীনের সঙ্গে বোঝাপড়া করবে নাকি ভারতের সঙ্গে করবে, এখন দেখা যাচ্ছে হাসিনা মনে করছে দুটোকেই আমার খুশি রাখতে হবে, দুই নাগরকে একসঙ্গে খুশি রাখা যায় না। এটা আমার, আমি আপনাকে ধন্যবাদ। বিপদের আমি আমি শেষ করছি, বিপদের একটা আভাস আমি মনে করি হাসিনার জন্য। আর পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র, পুলিশের বড় বড় অফিসার আপনার অ্যাটলিস্ট 90%-এর বেশি, 95% চোর, তাদের বিরুদ্ধে কথা বললে কি ষড়যন্ত্র হয় নাকি? এটা একটা স্বাধীন একটা গণতান্ত্রিক দেশ হলে পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাইকে কোর্টে হাজির করা হতো, ইনকোয়ারি, দুর্নীতি দমন বিভাগ তাদের ইনভেস্টিগেশন করতেন। সেটা তো হচ্ছে না। সুতরাং ওই পুলিশের কথা দিয়ে আমাদের ভয় পেলে চলবে না। কিন্তু এই অভিযোগগুলি যেগুলি আনা হচ্ছে এগুলিকে ঢালাও ভাবে বলা হচ্ছে এবং আংশিক খবরকে তুলে এনে কিছু কিছু গোষ্ঠী আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের রাজনৈতিক এটা রাজনৈতিক বিষয়গুলিকে চরিতার্থ করার চেষ্টা করছে বলেই আজকে বিবৃতি দিয়েছে পুলিশের পক্ষ। আমি এক কথায় শেষ করছি, এটা আংশিক কথায়। সাবেক সেনা প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতির এত রকম প্রমাণ, 2018 নির্বাচনে এত রকম ঘটনা, এই বেনজির আহমদ আর আজিজ আহমদ মিলে এই যে আপনার শাপলা চত্বরে কয়েকশো মানুষ হত্যা করেছে, এগুলো তো কোনো ঢালাও ব্যাপার না। এবং এর পরেই আসছে পুলিশ কমিশনারের কথা, এর পরেই আসছে বোর্ড অফ রেভিনিউর অত বড় অফিসার মতিউর রহমানের কথা। মতিউর রহমান কয় টাকা বেতন পায়? বড় জোর 1 লাখ 1.5 লাখ টাকা কামাই করে মাসে, তো সেই এত টাকা খরচ করে কোত্থেকে? এগুলো তো ঢালাও ব্যাপার না, ষড়যন্ত্রের ব্যাপার না। দেশে গণতন্ত্র হলে পার্লামেন্টে বিরোধী দল দাবি করত যে তোমার মন্ত্রীরা, হোম মিনিস্টার রিজাইন করো, ডিফেন্স মিনিস্টার রিজাইন করো এবং ইনভেস্টিগেট করো। ভারতে হলো তাই হতো, পাকিস্তানে হলো তাই হতো, শ্রীলঙ্কায় হলো তাই হতো, বিরাট আমেরিকা বাদ দিলাম। তো আমাদের তো অধিকার নেই কথা বলার, কথা বললেই তারা ষড়যন্ত্র দেখে এবং কোন ফাঁকে কাকে আবার গ্রেপ্তার করা যায় সেই চিন্তা করে। সুতরাং এইগুলো বলে তো লাভ নেই। আপনাকে ধন্যবাদ। আপনি মনে করছেন যে আসলে এখানে অনেক কিছুই বরং স্পষ্ট করা হয়নি।